আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জামাতের বিরুদ্ধে বিএনপি নোংরা রাজনীতি করতে গিয়ে ধরা খেয়েছে। কি ধরা খেয়েছে আপনারা স্ক্রিনে দেখেন। দলীয় নির্দেশনা অমান্য করে মারা না গিয়ে লাইভে আসায় যুবদল নেতা বহিষ্কার। প্রিয় দর্শক, আপনারা জানেন যে শেরপুরে জামাতের সেক্রেটারিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তো ওখানে বিএনপির এক নেতা একটু আহত হয়েছে। ওই নেতাকে আবার বিএনপিরা মৃত বলে ঘোষণা করেছে, যে জামাতেরও একজন মরছে, আমাদেরও একজন মরছে, সমান সমান হয়ে গেল। কিন্তু বিএনপির ওই নেতা মরেনি। সে লাইভে এসে বলেছে যে না না, আমাকে নিয়ে মিথ্যা রাজনীতি হচ্ছে, আমি মারা যাইনি কেউ। এই যে দেখেন, আমি জীবিত আছি, আমি লাইভ করেছি। মোহাম্মদ সাইফুল ইসলাম, ঝিনাইগাতি ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক। কে বা কারা গজব ছড়াইছে যে আমি মারা গেছি? আলহামদুলিল্লাহ, আমি বেঁচে আছি, আমি মারা যাইনি। আমার জন্য সবাই দোয়া করবেন। তো এই লাইভ করার কারণেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাহলে দেখেন কত নোংরা রাজনীতি এরা শুরু করেছে এই 5 আগস্ট পরবর্তী এই স্বাধীন বাংলাদেশে। তারা চিন্তা ভাবনা করেছিল যে যদি আমাদেরও একজন মৃত ঘোষণা করা যায়, তাহলে আমাদের উপরে আর চাপ আসবে না, বা আমাদের মামলা হামলা খেতে হবে না, যে তোদেরও একজন মরছে, আমাদেরও একজন মরছে, সমান সমান। কিন্তু না, আল্লাহ যেটা করে মঙ্গলের জন্য করে। আল্লাহ সত্যকে ফাঁস করে দিয়েছে। বিএনপির এই নোংরা রাজনীতি ফাঁস হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, শেরপুরে জামাতের সেক্রেটারিকে যে পিটিয়ে হত্যা করা হয়েছে, এই বিষয় নিয়ে কঠিন প্রতিবাদ করেছেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। তো চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি। আমাদের প্রমাণ আমরা কিভাবে স্বচ্ছ সৎ থাকব। আমাদের দুইজন শহীদ নেতা, আমাদের সাবেক আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী এবং শহীদ সেক্রেটারি জেনারেল জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তারা 3টি মন্ত্রণালয়ে 2 পর্যায়ক্রমে এই 2 দায়িত্ব পালন করেছিলেন। যতদিন ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন, সেই সময়টা জুড়ে আমাদের কোনো প্রতিপক্ষ, শক্ত কোনো সমালোচক অথবা শত্রুও আঙ্গুল তুলে বলতে পারে নাই যে তারা অসৎ ছিলেন এবং তারা ছিলেন দুর্নীতিপরায়ণ, তারা ছিলেন স্বজনপ্রীতিপরায়ণ। এই কথা কেউ বলতে পারে নাই। 2-1 নেতা এখন বলছেন, ঠিক আছে, আমরা এত অসৎ ছিলাম, আপনারা এত সৎ ছিলেন, তো ছেড়ে গেলেন না কেন? তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2জন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয়, তাহলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? আমরা ছেড়ে যাইনি এই কারণে, অন্তত 3টা মন্ত্রণালয় বেঁচে যাক, দুর্নীতির হাত থেকে রক্ষা পাক, কিছু একটা ঠিকানা মানুষ পেয়ে যাক, এবং বাংলাদেশের মানুষের মনে আস্থা তৈরি হোক। ভালো মানুষের হাতে দেশ গেলে সৎ থাকা সম্ভব, দুর্নীতিও দূর করা সম্ভব। মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে, হামলা করে মানুষ খুন করা হচ্ছে, অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, জায়গায় জায়গায় বাধা দেওয়া হচ্ছে, গায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলতে চাই, আপনারা বলেছেন সুষ্ঠু এবং ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন আপনারা উপহার দেবেন। এখন পর্যন্ত জনগণ আশঙ্কায় আছে, আশ্বস্ত হয়নি। আপনারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণকে আস্থায় আনেন। যদি আস্থায় না আনেন, তাহলে ব্যর্থতার দায় আপনাদেরকে বহন করতে হবে। যারা আজকে আমাদের সহকর্মীদের গায়ে হাত দিচ্ছেন, তাদের প্রতি অনুরোধ, ভাই এখন তো ভরা মাঘ মাস, শীত একটু কম হলেও এখনো যদি মাথা গরম হয়ে যায়, চৈত্র মাসে কি করবেন? একটু মাথাটা ঠান্ডা রাখুন, একটু অন্যকে সম্মান করুন। গাল ভরে যে গণতন্ত্রের কথা বলেন, সেই গণতন্ত্রের পথ ধরে হাঁটুন। আপনার কর্মসূচি আপনি নিয়ে যান, জনগণকে বুঝান। এদেশের শতভাগ মানুষকে যদি আপনি আপনার সাথে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যেতে পারেন, আপনাকে অভিনন্দন জানাবো। কিন্তু গায়ের জোরে পুরানা কায়দায় যে কোনোভাবে নির্বাচনকে নিজের অনুকূলে নেওয়ার চেষ্টা করবেন, আমাদের যুব সমাজ ঘুমিয়ে পড়েনি। 5 তারিখ যে যুব সমাজ জেগে উঠেছিল, তারা অতন্দ্রী প্রহরীর মতো আছে। সেই যুব সমাজ জগদ্দল পাথরকে সরাতে পেরেছে। এই যুব সমাজ নতুন পোশাক পরে ফেসিবাদের চরিত্র নিয়ে কেউ আসলে তাদেরকেও ছাড় দেবে না। যে এই দেশে
আমরা যারা নাগরিক, বিশেষভাবে এই দেশ পরিচালনার দায়িত্ব যাদের হাতে ছিল, তারা এই দেশের প্রকৃতিকে হত্যা করেছে, প্রকৃতিকে লুণ্ঠন করেছে এবং প্রকৃতির উপর জুলুম করেছে। এই জন্য আমাদের আবহাওয়ার যে পরিবর্তন হয়েছে, এটা আমাদেরকে দুঃখে দুঃখে তার মূল্য পরিশোধ করতে হবে। আমরা যে দেশটাতে বসবাস করি, 1947 সালে আমাদের পূর্বপুরুষরা অখণ্ড ভারতের বুক চিরে তৎকালীন পাকিস্তানের একটা প্রদেশ হিসাবে এটাকে পেয়েছিলেন। 47 সালে দেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের যে সীমানা ছিল, এই সীমানাকে বুকে ধারণ করে 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে এবং শোষণ নিপীড়নের বিরুদ্ধে জনতার বিজয় হয়েছে। 47 সালে এই ভূখণ্ডটি যারা আমাদেরকে এনে দিয়েছিলেন তারা, যারা 71-এ আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তারা, এবং 24-এ এসে যারা এই স্বাধীনতাকে অক্টোপাস থেকে, বন্দি দশা থেকে মুক্ত করেছেন তারা, তাদের মধ্যে যারা বিদায় নিয়েছেন আঘাত পেয়ে, আহত হয়ে, আমি তাদের শাহাদত কামনা করছি। যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আমি তাদের প্রতি সংহতি প্রকাশ করছি। যারা দফায় দফায় লড়াই করেছেন, আমি তাদের প্রতি চরম শ্রদ্ধা প্রদর্শন করছি। বিশেষ করে 24 জুলাইয়ের যে বিপ্লব, এই বিপ্লবে বাংলাদেশের আপামর জনগণ, মুক্তিপাগল, দেশপ্রেমিক সমস্ত রাজনৈতিক দল এবং শক্তি সকলেই অংশগ্রহণ করেছিল, কিন্তু নেতৃত্বটা ছিল আমাদের যুব সমাজের। সূচনাটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। গায়ের জোরে সেই আন্দোলনকেও দমন করার চেষ্টা করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়েদের গায়েও হাত দিতে তারা ভুল করে নাই। সারা বাংলাদেশের চিত্র ছিল প্রায় একই, কিন্তু সেদিন বাংলাদেশ ফুঁসে উঠেছিল। তারই ধারাবাহিকতায় 16 তারিখ, 15 তারিখ এই রাতের ঘটনার পর 16 তারিখ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের চত্বরে দাঁড়িয়ে, রাজপথে দাঁড়িয়ে এক সাহসী বিপ্লবী, সে বলেছিল, এ জালিম সরকার, হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। এই আবু সাইদ ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে, গুলি কর। ডানা মেলে দিয়ে গুলি নিয়েছে, কিন্তু পালিয়ে যায়নি। সে তার লাশ আর তার রক্ত এই দেশবাসীর কাছে আমানত রেখে গেছে। আমি যেভাবে জাতির জন্য লড়াই করে জীবন দিয়েছি, যে প্রয়োজনে জীবন দিয়েছি, যারা বেঁচে থাকবা সেই প্রয়োজন তোমাদেরকে পূরণ করতে হবে। প্রয়োজনটা কি ছিল? রাজপথে এসে তারা একটাই স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা কোনো বৈষম্য অবিচার মানব না। এই সমাজে অবশ্যই ন্যায় বিচার কায়েম করতে হবে এবং সাম্য ফিরিয়ে আনতে হবে। এখানেই সমস্যা। এই যে চাঁদাবাজ, এই যে দখলবাজ, এই যে মামলাবাজ, এই যে দুর্নীতিবাজ, এই সবগুলা বাজ পাখির মতো কালো চেহারা ধারণ করে সাধারণ জনগণের উপরে এসে ছু মারে। এখানে আমি আস্তে আস্তে শুনছিলাম, একজন বক্তা বলছিলেন, কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পায় না। সে যা পায়, রাজধানী ঢাকায় আসতে আসতে এটা 3 গুণ 4 গুণ হয়ে যায় মূল্য। কিন্তু ওই কৃষক, প্রান্তিক চাষি, তার পণ্যের মূল্য পায় না। তার না পাওয়ার দুটো কারণ, একটি হচ্ছে সিন্ডিকেট, আর একটি হচ্ছে চাঁদাবাজ। এই দুইটার কারণে কৃষক যেমন তার ন্যায্য মূল্য পায় না, পরিবহন মালিকরা তেমন অতিষ্ঠ, ঘাটে ঘাটে চাঁদার কবলে পড়ে। আবার ব্যবসায়ীরা যারা আছেন, এত চাঁদা প্রান্তিক চাষির সেই মূল্য থেকে যুক্ত হতে থাকে যে তারা যখন ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে যান, ক্রেতাদের মুখের দিকে তাকাইয়া তারাও কষ্ট পান। কারণ সাধারণ জনগণ বড় কষ্টে। একটা দ্রব্যের মূল্য প্রান্তিক চাষি থেকে ঢাকায় আসতে পর্যন্ত ডাবল হতে পারে, 4 গুণ হয় কিভাবে? তা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখানে সকলেই ক্ষতিগ্রস্ত। কৃষক ক্ষতিগ্রস্ত, পরিবহন মালিক ক্ষতিগ্রস্ত, যারা হোলসেল ব্যবসা করেন তারা ক্ষতিগ্রস্ত, যারা রিটেইল ব্যবসা করেন তারাও ক্ষতিগ্রস্ত। মূল কারণ চাঁদা। আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাই,
আপনারা 28 তারিখ সম্ভবত গত মাসের চাঁদাবাজদেরকে হাতে নাতে এখানে আপনারা শিক্ষা দিয়েছিলেন। আমরা সারা বাংলাদেশের অতিষ্ঠ নির্যাতিত মজলুম ব্যবসায়ীদেরকে আমরা বলি কাওরান বাজারের মতো আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। তবে আমরা কথা দিচ্ছি, এখন সরকারি প্রশাসন যন্ত্রের অবহেলা, দায়িত্ব পালনে গাফলাতের কারণে, আর হতে পারে কিছু জায়গায় হালুয়া রুটির ভাগ বাটুরার কারণে এই যে চাঁদা হয়, আমরা আশাবাদী বাংলাদেশের মুক্তিকামী মজলুম জনগণের ইনশাআল্লাহ আমানত এবং ভোটে আগামী 12 তারিখ আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্বাচনী 11 দলীয় ঐক্য জোটের প্রার্থীদেরকে ইনশাআল্লাহ নির্বাচিত করবে। আমরা আশাবাদী 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। সে নির্বাচন সেই ফলাফল বার্তা দেবে যে এরা কোনো চাঁদাবাজি করে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবে না। সাথে সাথে 90 ভাগ চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। বাকি 10 ভাগ যারা থাকবে ওদেরকে বুঝাবো, বুঝ না মানলে যা করা দরকার তাই করা হবে ইনশাআল্লাহ। কারো মুখের দিকে তাকাবো না। চাঁদাবাজ কার বাবা, কার ভাই, কার সন্তান, চেহারা দেখে চাঁদাবাজের সাথে সেদিন আচরণ করা হবে না। সেই ক্ষেত্রে আমরা হব নির্দয়, নিষ্ঠুর, কঠোর, দেশের জনগণকে বাঁচানোর স্বার্থে, চাঁদার কবলকে থেকে মুক্ত করার স্বার্থে। মুসিবতে পড়েছি, আমি রাজনীতি করব, আমি চাঁদাবাজিও করব, কিন্তু আমাকে চাঁদাবাজ বলবেন না, এটা কোন কথা? তাইলে আপনি চাঁদাবাজি ছেড়ে দেন, আপনাকে কেউ চাঁদাবাজ বলবে না। আপনি যখন চাঁদাবাজি করবেন তখন এই কথা আপনাকে শুনতে হবে যে আপনি একজন চাঁদাবাজ। চাঁদাবাজির সাথে রাজনীতির সম্পর্ক কি? এটি তো দুর্বৃত্তপনা। রাজনীতি হচ্ছে নীতির রাজা, যা মানুষকে সম্মান দিবে, নিরাপত্তা দেবে, যা মানুষের হাতে কাজ তুলে দেবে। এই সাথে চাঁদাবাজের কি সম্পর্ক? কিন্তু আমরা জর্জরিত এর জ্বালায়। প্রিয় জনগণ, প্রিয় ব্যবসায়ী বন্ধুগণ, কথা দিচ্ছি শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে পাঠাবো না, এই চাঁদাবাজি বন্ধ করার জন্য আমরাও মাঠে নামবো ইনশাআল্লাহ। সাথে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে। আমরা বিশ্বাস করি চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ করলে বাংলাদেশ জাম দিয়ে, লাফ দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। এরপরে আমাদের যুব সমাজ, বিশ্বের কোথাও এত আনুপাতিক হারে বিপুল সংখ্যক যুব সমাজ নাই। প্রত্যেকটি যুবক আমাদের দেশ গড়ার কারিগর, প্রত্যেকটি যুবতী আমাদের দেশ গড়ার কারিগর। আমরা যুবক যুবতীদের হাতে বেকারের ভাতা তুলে দিয়ে তাদেরকে অপমানিত করব না। আমরা তাদের হাতগুলোকে দক্ষ কারিগরের হাত হিসাবে গড়ে তুলব। তারপরে ইনশাআল্লাহ তাদের হাতে দেশ গড়ার জন্য যে কাজ যার সাথে উপযুক্ত তার হাতে সেই কাজ উঠায় দেব ইনশাআল্লাহ। এইভাবে যুবকরাই আগামীর বাংলাদেশ গড়ে দেবে। আর গর্বের সাথে বলবে, আজ আমি বাংলাদেশ, আমরাই বাংলাদেশ। এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্যে আমারও একটুখানি অবদান আছে। আমি বেকার ভাতা খাই না। যুবকরা যারা হাত তুলেন, যারা এখানে আছেন, যারা যুবক, সবাই হাত তুলে ফেলেছে, মুরব্বীরাও হাত তুলেছে। ঠিক আছে, সবার হাত তোলা। আসলে আমরা সবাই যুবক। আলহামদুলিল্লাহ, আমিও যুবক। আমি যুবকদেরকে সম্মান করি। আমার গোটা হৃদয় এবং কলিজা জুড়ে আমি যুবকদেরকে ধারণ করি। কারণ এই যুবকদের কারণেই আজকে এখানে কথা বলার সুযোগ পাচ্ছি। এই যুবকদের কারণেই আপনারা এই মিটিংয়ে আসতে পেরেছেন। এই যুবকদের কারণে আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাচ্ছি। এই যুবকদের কারণেই আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। এই যুবকদের কারণেই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার আমরা অঙ্গীকার দিচ্ছি। অতএব যুবকরা, তোমাদেরকে স্যালিউট। তোমাদের হাতে বাংলাদেশ তুলে দিতে চাই, তৈরি হয়ে যাও। তোমরা থাকবা বাংলাদেশ নামের যে এয়ারক্রাফট, যে প্লেন, যে উড়োজাহাজ, এইটার ক্যাপ্টেন হিসাবে তোমরা বসবা ককপিটে, আমরা বসবো প্যাসেঞ্জারের সিটে। আমরা তোমাদের জন্য দোয়া করব, সঙ্গত সকল সৎ পরামর্শ দেব। আর সেদিন আমরাও খুশি হয়ে গর্বের সাথে বলবো,
আমাদেরও একটা যুব সমাজ আছে। আমাদের যুব সমাজকে কেউ মাদক, চোরাচালান, অস্ত্রবাজ, চাঁদাবাজ, দখলদার আমাদের যুব সমাজকে বানাবে, আমরা তা সহ্য করব না। এ সমস্ত কাজে যারা লিপ্ত আছে তারাও আমাদের সন্তান। ওদেরকে আমরা বুকে টেনে নেব, ওদেরকে শিক্ষা দিব, প্রশিক্ষিত করব, ওদের হাতেও সম্মানের কাজ তুলে দিব ইনশাআল্লাহ। সেদিন আর তাদেরকে লজ্জার সাথে এই সমাজে বসবাস করতে হবে না। তারাও সেদিন গর্বের সাথে বসবাস করবে এবং বাংলাদেশকে গড়ে দেওয়ার ক্ষেত্রে তারা অবদান রাখবে ইনশাআল্লাহ। এই এলাকার বেশ কিছু সমস্যার কথা বলেছেন জনাব সাইফুল আলম খান মিলন। দোয়া করেন আল্লাহ যদি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আপনাদের মূল্যবান ভোটের আমানত নিয়ে আগামীতে সরকার গঠন করার সুযোগ দেন, আমরা আমাদের অঙ্গীকার রাখবো ইনশাআল্লাহ। সবচাইতে নির্যাতিত দল 24 সালের 5ই আগস্ট রাতের বেলা বিধ্বস্ত কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে বলেছিল আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না। আমরা আমাদের কথা রেখেছি, কারো উপর আমরা প্রতিশোধ নেইনি। বলেছিলাম যারা মামলা করবেন ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা তাদের পাশে তাকিয়ে শক্তি যোগান দেব, তাই আমরা করে যাচ্ছি। কিন্তু আমরা সাবধান করে দিয়েছিলাম মামলা করতে গিয়ে ধারণাবশত অতীতের কোনো গ্রাস মেটাতে গিয়ে একজন মানুষকে অন্যায়ভাবে মামলার আসামি করা যাবে না। আমাদের সহকর্মীরা আমাদের কথা রক্ষা করেছে। কেউ বলতে পারবে না ভুলভাল কাউকে আসামি বানানো হয়েছে। হাজার হাজার মামলা আমরা দেইনি, জেনুইন কিছু সিম্বলিক প্রতীকী মামলা আমরা দিয়েছি। আমরা বিশ্বাস করি আসল বিচারটা হবে আল্লাহ তাআলার দরবারে, আদালতে, আখেরাতে। দুনিয়ায় বিচারের একটা অংশ হলে দুর্বৃত্তরা অপকর্ম করার সাহস পাবে না। এজন্যই আমরা মামলাগুলা করার অনুমতি দিয়েছি। আমরা কথা দিয়েছিলাম আমাদেরকে আর্থিকভাবে নিঃস্ব করা হয়েছে, দোকানপাট আমাদের লুটতরাজ করা হয়েছে, চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা হারাম চাঁদাবাজির দিকে আমরা হাত বাড়াবো না। আমরা আমাদের কথা রেখেছি। আমাদের সহকর্মীরা চাঁদাবাজি করে না, কারণ আমাদের সহকর্মীরা এই দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। যারা দেশ এবং মানুষকে ভালোবাসে তারা মানুষের কোনো ক্ষতি করে না। আমাদের সহকর্মীরা আল্লাহ তাআলাকে ভয় করে। দুনিয়ার পুলিশ আর্মি আমাদেরকে না দেখতে পারে, আল্লাহর নিয়োজিত ফেরেশতারা আমাদেরকে প্রতিনিয়ত রেকর্ড করছেন। আদালতে, আখিরাতে ভালোর জন্য পুরস্কার পাবো, অন্যায়ের জন্য আমাকে তিরস্কৃত এবং শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, এ ভয় আমরা করি। সম্মানিত ভাইয়েরা, আমাদের প্রমাণ আমরা কিভাবে স্বচ্ছ সৎ থাকবো। আমাদের দুইজন শহীদ নেতা, আমাদের সাবেক আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী এবং শহীদ সেক্রেটারি জেনারেল জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তারা 3টি মন্ত্রণালয়ে 2 পর্যায়ক্রমে এই 2 দায়িত্ব পালন করেছিলেন। যতদিন ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন সেই সময়টা জুড়ে আমাদের কোনো প্রতিপক্ষ, শক্ত কোনো সমালোচক অথবা শত্রুও আঙ্গুল তুলে বলতে পারে নাই যে তারা অসৎ ছিলেন এবং তারা ছিলেন দুর্নীতিপরায়ণ, তারা ছিলেন স্বজনপ্রীতিপরায়ণ, এই কথা কেউ বলতে পারে নাই। 2-1 নেতা এখন বলছেন ঠিক আছে আমরা এত অসৎ ছিলাম, আপনারা এত সৎ ছিলেন, তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি এই কারণে অন্তত 3টা মন্ত্রণালয় বেঁচে যাক, দুর্নীতির হাত থেকে রক্ষা পাক, কিছু একটা ঠিকানা মানুষ পেয়ে যাক এবং বাংলাদেশের মানুষের মনে আস্থা তৈরি হোক। ভালো মানুষের হাতে দেশ গেলে সৎ থাকা সম্ভব, দুর্নীতিও দূর করা সম্ভব। সম্মানিত এলাকাবাসী, দোয়া করেন আমরা যেন কথা রাখতে পারি। এখন কথা আসে, জনগণের ভোটে ধরে নেন আপনারা নির্বাচিত হলেন, তাহলে তো আপনারা ওয়াদা পালন করবেন। যদি আপনারা সুষ্ঠু ভোট হওয়ার পরেও নির্বাচিত না হন, আপনাদের নীতি কি হবে? সুষ্ঠু ভোটে যেই নির্বাচিত হবে আমরা তাকে ওয়েলকাম করব। আমরা যদি নির্বাচিত হই তাইলে অন্যদেরকে ওয়েলকাম করতে হবে। এটাই ডেমোক্রেসির এসেন্স, সৌন্দর্য। আমি জিতলে ওয়েলকাম, না জিতলে বিফল কাম, আমি মানি না। এটা বন্ধ হতে হবে। তবে হ্যাঁ, নির্বাচনটা সুষ্ঠু হতে হবে। আলামত ভালো নয়, চতুর্দিকে বিভিন্ন মন্দ আলামত ফুটে উঠছে। মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে, হামলা করে মানুষ খুন করা হচ্ছে, অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, জায়গায় জায়গায় বাধা দেওয়া হচ্ছে।
গায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলতে চাই, আপনারা বলেছেন সুষ্ঠু এবং ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন আপনারা উপহার দেবেন। এখন পর্যন্ত জনগণ আশঙ্কায় আছে, আশ্বস্ত হয়নি। আপনারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণকে আস্থায় আনেন। যদি আস্থায় না আনেন তাহলে ব্যর্থতার দায় আপনাদেরকে বহন করতে হবে। যারা আজকে আমাদের সহকর্মীদের গায়ে হাত দিচ্ছেন তাদের প্রতি অনুরোধ, ভাই এখন তো ভরা মাঘ মাস, শীত একটু কম হলেও এখনো যদি মাথা গরম হয়ে যায়, চৈত্র মাসে কি করবেন? একটু মাথাটা ঠান্ডা রাখুন, একটু অন্যকে সম্মান করুন। গাল ভরে যে গণতন্ত্রের কথা বলেন সেই গণতন্ত্রের পথ ধরে হাঁটুন। আপনার কর্মসূচি আপনি নিয়ে যান, জনগণকে বুঝান। এদেশের শতভাগ মানুষকে যদি আপনি আপনার সাথে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যেতে পারেন, আপনাকে অভিনন্দন জানাবো। কিন্তু গায়ের জোরে পুরানা কায়দায় যে কোনো ভাবে নির্বাচনকে নিজের অনুকূলে নেওয়ার চেষ্টা করবেন, আমাদের যুব সমাজ ঘুমিয়ে পড়েনি। 5 তারিখ যে যুব সমাজ জেগে উঠেছিল তারা অতন্দ্রী প্রহরীর মতো আছে। সেই যুব সমাজ জগদ্দল পাথরকে সরাতে পেরেছে। এই যুব সমাজ নতুন পোশাক পরে ফেসিবাদের চরিত্র নিয়ে কেউ আসলে তাদেরকেও ছাড় দেবে না। ইনশাআল্লাহ আমরা তৈরি। ওই যে হাদি বলেছিল, জীবন দিব জুলাই দিব না। আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই, প্রয়োজনে দেশের জন্য জীবন দিব, কিন্তু জনগণের অধিকার কাউকে কেড়ে নিতে দেব না। ইনশাআল্লাহ আপনারা প্রিয় দেশবাসী শুধু আমাদের সাথে থাকবেন, আমরা সমান তালে লড়ে যাব যতদিন পর্যন্ত এই দেশবাসীর বিজয় না হবে। স্পষ্ট কথা, আমরা জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয়ের জন্য আমাদের লড়াই। এ লড়াই কেউ থামাতে পারবে না। আমরা কোনো শক্তি, কোনো দেশ, কোনো ব্যক্তিকে পরোয়া করি না। আমরা পরোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে আমরা মাথা নত করি নাই, মাথা নত করব না। আমরা এদেশের বীরদেরকে বুকে ধারণ করে লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। এ লড়াইয়ে ইনশাআল্লাহ জনতার বিজয় হবে, সত্যের বিজয় হবে, দুর্বৃত্তদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। আমরা সেই বিজয়ের জন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে অবদান রাখতে বলি। 2টি ভোট, একটা হচ্ছে হা ভোট। এটাই কারণে ওই বস্তা পচা রাজনীতিকে আমরা বলবো যে তোমাকে লাল কার্ড। তুমি অনেক ভুগিয়েছ, ফ্যাসিস্টের জন্ম দিয়েছ দফায় দফায়। ওই রাজনীতি আমরা আর চাই না। নতুন রাজনীতির প্রয়োজন, স্বচ্ছতার রাজনীতির প্রয়োজন, দায়বদ্ধতার রাজনীতির প্রয়োজন। বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা নির্বাচিত হবেন, আমরা কথা দিচ্ছি বছরে একবার জনগণের কাছে শুধু নিজের নয়, পরিবারের সকল সদস্যের হিসাব স্পষ্টভাবে তুলে ধরতে বাধ্য হবেন। এই 5 বছর কি করেছেন, জনগণের সম্পদ তাদের পকেটে ঢুকেছে কিনা জনগণকে বুঝার সুযোগ দিতে হবে। দেশের সম্পদ দেশের জনগণের, সুতরাং আমাদের কাছ থেকে হিসাব বুঝে নেওয়ার অধিকারও জনগণের। আপনারা সেই অধিকার আমাদের উপর প্রয়োগ করবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে সাথে নিয়েই দেশ গড়ব। যে কয়টি সমস্যার কথা বলা হয়েছে ইনসাফের ভিত্তিতে তার সমাধান করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, প্রথম ভোটটি হবে ইনসাফের পক্ষে, মুক্তির পক্ষে, নতুন রাজনৈতিক ব্যবস্থাপনার পক্ষে হা ভোট। প্রথম ভোটটা কি হবে? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি, আজাদি, গুলামি নয়। আমরা গুলামি মানব না। দ্বিতীয় ভোটটি হচ্ছে ইনসাফের পক্ষে, আমাদের প্রতীক দাঁড়িপাল্লা। আমরা জনগণকে তাদের অধিকার মেপে মেপে কাড়ায় গন্ডায় আমরা বুঝাই দিতে চাই। আমি এখন সেই ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা 12 নম্বর আসনে, ঢাকার এই মর্যাদাপূর্ণ আসনে, বিশাল শিল্প এলাকা, বাণিজ্যিক এলাকা, আবাসিক এলাকা নিয়ে এই আসনে বাংলাদেশ জামাতে ইসলামী যাকে 11 দলের পক্ষ থেকে মনোনয়ন দিয়েছে, আমাদের প্রিয় ভাই, প্রিয় নেতা জনাব সাইফুল আলম খান মিলনের হাতে আমি তুলে দিচ্ছি। শক্ত করে।
গুছিয়ে ধরেন। আমরা তার হাতে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম। আরে ভাই, মার্কা আছে? কোন সে মার্কা? আরো জুড়ে 12 তারিখ সারাদিন বিজয় হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা 12 তারিখ সেই বিজয়ের হাসি নিয়ে ঘরে ফেরার তৌফিক দান করুন। এই হাসি জনগণের, এই হাসি সাইফুল আলম খান মিলনের নয়। বিজয় যদি আসে, জনগণের দায়িত্বের বোঝা পাথর তার ঘাড়ে চাপবে। তখন এটার হিসাব নিকাশ জনগণের কাছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভার বহন করার তৌফিক তাকে দান করুন। 12 তারিখ আপনাদের হিসাব সমঝে নিয়ে তারপরে ঘরে ফিরবেন ইনশাআল্লাহ। এরপরে ঘরে ফিরে আপনারা শান্তিতে ঘুম দেবেন, ঠিক আছে? হ্যাঁ জি না, ঘরে ফিরে ভালো করে উজু করবেন, তারপরে 2 রাকাত নামাজ, 4টা সেজদা, চোখের পানি দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আর আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইবেন আগামীর বাংলাদেশ, আগামীর প্রত্যাশার বাংলাদেশ, আগামীর ঐক্যবদ্ধ বাংলাদেশ, আগামীর তরুণদের বাংলাদেশ, আগামীতে মা বোনদের গৃহে চলাচলে এবং কর্মস্থলে নিরাপদ বাংলাদেশ যেন আমরা করতে পারি। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনকিলাব, 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 ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।